আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পথ ধরেই তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন, বললেন নাহিদ ইসলাম। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা। আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন, জামায়াতকে উদ্দেশ্য করে বললেন রিজভী। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে ইরানের নতুন কৌশল, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পথ ধরেই তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এর বেশি ভাইবোন চোখ হারিয়েছেন। 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার পথ ধরেই তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন। তিনি কোথায় গিয়ে থামবেন সেটা তাকেই ঠিক করতে হবে। সোমবার রাজধানীতে শহীদ পরিবার আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক 1 আগস্টকে কেন্দ্র করে এনসিপি শহীদ পরিবার আহতদের সঙ্গে দিনটি পালন করতে চেয়েছে, কারণ তাদের মতে জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত রূপকার শহীদ ও আহতরাই। তিনি বলেন, যারা সন্তান, ভাই, বাবা কিংবা স্বজন হারিয়েছেন তাদের কষ্টই সবচেয়ে বেশি। তাই তাদের ত্যাগের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পরও রাষ্ট্রের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। তার দাবি, শেখ হাসিনার পতনের মধ্যে জুলাই আন্দোলনের লক্ষ্য সীমাবদ্ধ ছিল না। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য, কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, অনেকেই জুলাই আন্দোলনকে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন হিসেবে তুলে ধরতে চান, কিন্তু তাদের ঘোষিত এক দফা ছিল শেখ হাসিনার পতনের পাশাপাশি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে আর কখনো ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র কিংবা রাষ্ট্রীয় নিপীড়ন ফিরে আসতে না পারে। তার ভাষায়, কেউ কেউ শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিলেন আর এখনোই তারা ক্ষমতায় বসেছেন। ফলে আন্দোলনের আংশিক লক্ষ্য অর্জিত হলেও মূল লক্ষ্য বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, শহীদ পরিবার বিচার পায়নি, আহতরা পুনর্বাসিত হয়নি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো পরিবর্তনও আসেনি। তিনি দাবি করেন, গ্রামে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে এবং জনগণের মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়েছে। তার অভিযোগ, পরিবর্তন শুধু ক্ষমতাসীনদের মুখেই হয়েছে, রাষ্ট্রের চরিত্র হয়নি। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএনপি সংস্কার ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জেলায় জেলায় অসংখ্য হাওয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে। ফলে ট্রাইব্যুনালে দায়ের হওয়া অনেক মামলার আসামি জামিনে বেরিয়ে গেছেন। একই সঙ্গে আহতদের দেয়া স্বাস্থ্য কার্ড কার্যকর নেই। জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবর সংরক্ষণও সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। নাহিদ ইসলাম আরো বলেন, 2 বছর পরও জুলাই আন্দোলন কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অথচ হামলার অভিযোগে অভিযুক্তরা জামিন পাচ্ছেন। তিনি দাবি করেন, শহীদ পরিবার আহতদের ডেকে এনসিপির বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দেয়া হচ্ছে। এমন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার নিজেদের অবস্থান রক্ষা করতে চাইলেও জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তিনি নতুন সংবিধান প্রণয়নের দাবি পূর্ণ ব্যক্ত করেন। তার দাবি, 1972 সালের সংবিধানের কাঠামো থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনৈতিক কাঠামো ও দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী বহাল থাকলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে না। জুলাই গণহত্যা, ওসমান হাদি হত্যা এবং গুম খুনের বিচার দ্রুত সম্পূর্ণ করার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার তা করতে ব্যর্থ হলে এনসিপি ও সমমান রাজনৈতিক শক্তি আন্দোলন আরো তীব্র করবে। তার ভাষায়, জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তার আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 5 আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার পতন, আর এরপরই সেই ভিত্তি হওয়া উচিত বিচার, রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সরকার যদি বিচার ও সংস্কারে আন্তরিক হয় তাহলে ঐক্য সম্ভব, অন্যথায় জনগণের আন্দোলনের মুখোমুখি হতে হবে। নাহিদ ইসলাম বলেন, জনগণ কোনো সরকারকে 5 বছর ক্ষমতায় থাকার অবাধ অনুমতি দেয় না। নির্বাচিত সরকারও যদি সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং জনগণের প্রত্যাশা পূরণ না করে তাহলে রাজনৈতিকভাবে তাদের জবাবদিহিতা করতে হবে। তার দাবি, বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন জনগণই করবে এবং সেই মূল্যায়নের উপরই সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা। গাজীপুরের শ্রীপুরে 5 নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার উপজেলা দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় 1 মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। জানা যায়, গোসলের পর মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার প্রতিজ্ঞা করেন মাহবুব। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন প্রতিবাদ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
মাহবুবের পরিবার জানান, মাহবুব রাজনীতি করবে না, এই সিদ্ধান্তে আমরা অনেক খুশি। রাজনীতি করে কিছুই পাইনি। যে দলের রাজনীতি করে সেই দল ক্ষমতায় থাকার পরও যদি জেল খাটতে হয়, ওই রাজনীতি করার দরকার নেই। রাজনীতি ছেড়ে কাজকর্ম করবে, এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত। মাহবুবুল আলম বলেন, 2006 সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে কাজ করেছি, কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন যৌবন ব্যয় করেছি, সেই রাজনীতি আজ আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছেন। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? জামাতকে উদ্দেশ্য করে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আপনারা জামাত শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলেন তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এরকম বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনার তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের রক্তঝরা জুলাই নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় ও গ্রাম্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা আমাদের নাগরিক স্বাধীনতা, কথা বলার অধিকার ও নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। 17 বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। এতে ছাত্রদল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা রাজনীতি ও নাগরিক অধিকার বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নোংরাভাবে ব্যবহার করেছিল। আজ যারা নতুন করে রাজনীতিতে আসছেন, তাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে। সমাজে পুনরায় ঘৃণা ও বিভেদ ছড়ানো বন্ধ করতে হবে, অন্যথায় স্বৈরাচারের পতনকে অর্থহীন করে তোলা হবে। রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ও বাংলা ব্লকের মতো কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। এই আন্দোলনে রিস্কাওয়ালা, শ্রমিক ও সর্বস্তরের মানুষের যে জাগরণ তৈরি হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানব কল্যাণ ও নার্সদের পেশাগত মনোন্নয়ন এবং তাদের ন্যায্য দাবিগুলো পূরণে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নার্সদের ভূমিকা ছিল অনন্য। তারা রাজপথে আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নার্সরা হলেন মানবতার প্রথম সারির সৈনিক। তাই স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ অংশটিকে অবহেলায় রেখে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। বিগত স্বৈরাচারী সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন, তবে বর্তমান সরকার এই খাত সংস্কারে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান প্রমুখ। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে ইরানের নতুন কৌশল। যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে পরাজিত করার বদলে মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, সমুদ্রপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করার কৌশল ব্যবহার করছে ইরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাদের ও বিশ্লেষকদের বরাতে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করেই ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে সংঘাতকে বিস্তৃত করার কৌশল অনুসরণ করছে তেহরান। এর লক্ষ্য হল যুক্তরাষ্ট্র তার মিত্রদের বোঝানো যে সংকট নিয়ন্ত্রণে রাখার খরচ ইরানের দাবি মেনে নেওয়ার চেয়েও বেশি। তেহরানের বার্তা স্পষ্ট, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালী ইরানের বড় ধরনের ভূমিকার স্বীকার না করে, তাহলে সংঘাত উপসাগরের বাইরে আরো বিস্তৃত হতে পারে। একাধিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মুখে ফেলে ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষণা মাইকেল নাইটাস রয়টার্সকে বলেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এজন্য তারা প্রতি সপ্তাহে নতুন নতুন চাপের উপায় সামনে আনছে। কখনো নতুন ভৌগোলিক এলাকা, কখনো নতুন ধরনের অস্ত্র, আবার কখনো নতুন লক্ষ্যবস্তু। তিনি বলেন, ইরানের সবচেয়ে বড় সুবিধা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ক্ষতি করা নয়, তাদের সবচেয়ে বড় সুবিধা হলো আঞ্চলিক দেশগুলো এবং বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতা। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 5 ভাগের 1 ভাগ একসময় যে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো, সেখানে চলাচল ব্যাহত করার সক্ষমতা দেখানোর পর ইরান ইঙ্গিত দিয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সমুদ্রপথই তাদের আওতার বাইরে নয়।